হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে তোমাদের সামনে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ক্লাসটা থাকছে শুধুমাত্র ক্লাস 9-এর জন্য। তো অবশ্যই বিপ্লবের সূচনা এটা দেখে তোমরা বুঝে গেছো যে এটা তোমাদের ইতিহাস থেকে দেওয়া, ফরাসি বিপ্লব থেকে। তো এখান থেকে আজকে আমরা জানবো যে কী করে ফ্রান্সে বিপ্লবের সূচনা হয়েছিল। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবার বাটনটা ক্লিক করে আর নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখো, তাহলে তোমরা নতুন নতুন আপডেট পেতে পারবে। তাছাড়া এখানে কিন্তু ক্লাস 1 থেকে অনেক ধরনের পড়া দেওয়া হয়, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান সব রকমই পড়া দেওয়া হয়। তো এখান থেকে তোমরা অনেক কিছু শিখতেও পারবে। আমি কিছুদিন পর এই চ্যানেলের যতটা ভিডিও আপলোড হবে তার নিচে আরেকটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে তোমরা স্পোকেন ইংলিশের একটা ক্লাসও করতে পারবে। ঠিক আছে, তো আজকে এখান থেকে আমরা স্টার্ট করছি যে বিপ্লবের সূচনা। পূর্ববর্তী অংশে তোমরা শিখেছ যে ষোড়শ লুই কী কারণে কর বৃদ্ধি করতে চেয়েছিলেন। তুমি কি মনে করো রাজা কর বৃদ্ধি করতে পেরেছিলেন? পুরাতন রাজতন্ত্রের যুগে ফ্রান্সে রাজা তার ইচ্ছামতো কর বৃদ্ধি করতে পারতো না, বরং তাকে জেনারেল অ্যাসেস্টেট মানে প্রতিনিধি সভা আহ্বান করতে হতো, এবং এই সভায় নতুন কর চালু করার প্রস্তাব রাখা হতো, এবং এই সভায় এই প্রস্তাব অনুমোদন করিয়া নিতে হতো। মানে আগে যখন রাজা ছিল তারা তখন ইচ্ছে মতো কিন্তু কর বাড়াতে পারতো না। ঠিক আছে, তো তাদের কি করতে হতো? তাদের একটা জেনারেল অ্যাসেস্ট মানে প্রতিনিধি সভা আহ্বান করতে হতো, মানে ডাকতে হইতো। আমাদের এখানে যেমন এখন বিল পাস হয়, কোথায় বিল পাস হয়? রাজ্যসভাতে হয়, লোকসভাতে হয়, বিল পাস হয় না? তো সেরকমভাবে এখানেও বিল পাস হতো। তো সবাই যদি এখানে একমত দিত তাহলে কিন্তু কর বাড়ানো হতো, কিন্তু যদি না হতো তাহলে কর বাড়ানো সম্ভব হতো না। তো এই সবাই প্রস্তাব অনুমোদন করিয়া নিতে হতো। ঠিক আছে, এসএস জেনারেল হচ্ছে এমন একটা রাজনৈতিক সংগঠন যেখানে 3টি অ্যাসেস্টের নাগরিকরাই তাদের প্রতিনিধি পাঠাতো। মানে এসএস জেনারেল হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন। কি রাজনৈতিক সংগঠন? ঠিক আছে, আমাদের এখানে মতোই লোকসভা, রাজ্যসভা। ঠিক আছে, একটা সংগঠন যেখানে 3টি অ্যাসিস্ট্যান্ট নাগরিকই তাদের প্রতিনিধি পাঠাতো। মানে কেউ তো আসতো, কেউ না কেউ আসতো, তো ওদেরকে কী বলা হতো? ওদেরকে বলা হতো প্রতিনিধি। যদিও অ্যাসেস্ট জেনারেল সভা কখন আহ্বান করা হবে তা একমাত্র রাজাই সিদ্ধান্ত নিতে পারত। তো এত কিছু হওয়ার পরও এটা যে কখন বসবে মিটিংটা, এটা একমাত্র রাজাই সিদ্ধান্ত নিতে পারত। 1614 খ্রিস্টাব্দে শেষবারের মতো জেনারেল অ্যাসেস্টের সভা আহ্বান করা হয়েছিল। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কবে শেষবারের মতন জেনারেল অ্যাসেস্টের সভা আহ্বান করা হয়েছিল? 1614 খ্রিস্টাব্দে। 1789 খ্রিস্টাব্দে 5ই মে রাজা ষোড়শ লুই নতুন করের প্রস্তাব করার জন্য জেনারেল অ্যাসেস্ট সভা আহ্বান করেন। কবে? নতুন কর প্রস্তাব করার জন্য ষোড়শ লুই কবে প্রস্তাব করার জন্য জেনারেল অ্যাসেস্টের একটা সভা আহ্বান করেন? 1789 খ্রিস্টাব্দে 5ই মে। ঠিক আছে, ভার্সাই শহরের একটি সুসজ্জিত সভাগৃহে প্রতিনিধিদের নিয়ে সভা করার ব্যবস্থা করা হয়। কোথায়? ভার্সাই শহরে। কোথায়? ভার্সাই শহরে। সমাজের প্রথম 2 শ্রেণীর নাগরিকরা 300 জন করে তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন। কয়জন করে? সমাজের প্রথম 2 শ্রেণীর নাগরিকরা 300 জন করে তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন, যারা একে অপরের মুখোমুখি সারি করে বসেছিল। মানে একে অপরের মুখ, মানে সে সামনে, ইন ফ্রন্ট অফ ইউ। ঠিক আছে, এরকমভাবে তারা বসেছিল। যদিও তৃতীয় শ্রেণীর নাগরিকদের তারা পেছনের সারিতে দাঁড়িয়ে থাকতে ছিল, যদিও যারা তৃতীয় শ্রেণী ছিল তারা পিছে দাঁড়ায় থাকতে হয়েছিল। তৃতীয় শ্রেণীর প্রতিনিধির মধ্যে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী ও শিক্ষিত নাগরিক ছিলেন। মানে দেখো, প্রথম দ্বিতীয় মধ্যে কিন্তু একমাত্র তৃতীয় শ্রেণীর নাগরিকদের মধ্যে সবাই কি আসলো? সমৃদ্ধশালী আর শিক্ষিত আসিল। ঠিক আছে, কৃষক, কারিগর এবং নারীদের সভাকক্ষে প্রবেশের অনুমতি ছিল না। মানে কারা কারা এই প্রতিনিধি সভার মধ্যে আইতে পারতো না? কৃষক, কারিগর আর নারী, মানে মেয়েরা।
যদিও প্রায় 40,000 অভিযোগ এবং দাবি সনদ নিয়ে তৃতীয় সম্প্রদায়ের লোকেরা সভায় প্রবেশ করেছিল। কয়টা অভিযোগ? 40,000 অভিযোগ, ঠিক আছে, এবং দাবি নিয়ে তারা সভায় প্রবেশ করেছিল। পূর্বের নির্বাচন পদ্ধতি অনুসারে প্রত্যেক সম্প্রদায়ের একটি করে ভোট দেওয়ার অধিকার ছিল। কয়টি করে ভোট দেওয়ার অধিকার ছিল? একটি করে। এবার রাজা সুরজলুই প্রচলিত নির্বাচন পদ্ধতি বহাল রাখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হলেন, কিন্তু তৃতীয় শ্রেণীর নাগরিকরা প্রচলিত পদ্ধতির পরিবর্তন করে প্রত্যেক সদস্যের একটি করে ভোট দেবার দাবি জানায়। মানে আগে কি ছিল? আগে ছিল অল ওভার টিম থেকে একটা ভোট হবে, ঠিক আছে। আর এইবার তৃতীয় শ্রেণীর নাগরিকরা কী চাইছে? যে প্রত্যেকে এখানে যতটা মানুষ থাকবে সবাই যাতে ভোট দেওয়ার অধিকার পায়, সেই দাবি তারা এখানে করছে। এটি হচ্ছে এমন একটি গণতান্ত্রিক আদর্শ যা দার্শনিক রুশো তার সুসাইড কন্ট্রাক্ট গ্রন্থে উল্লেখ করেছেন। রাজা তাদের দাবি নাকচ করে দিলেও তৃতীয় এস্টেটের নাগরিকরা প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ করে। মানে এখানে রুশো তার সুসাইড কন্ট্রাক্ট গ্রন্থে যা কথা উল্লেখ করছে, এখানে তৃতীয় শ্রেণীর নাগরিকরা সেই কথা এখানে বলছে। যখন রাজা তাদের দাবি মানছে না, তখন তারা কি করছে? সভা ত্যাগ করছে। তৃতীয় শ্রেণীর নাগরিকরা নিজেদের সমগ্র ফরাসি জাতির প্রতিনিধি হিসাবে ঘোষণা করেন। মানে তৃতীয় শ্রেণীর নাগরিকরা কী করছে? নিজেদের ফরাসি জাতির প্রতিনিধি হিসেবে ঘোষণা করছে। 20শে জুলাই তারিখে তৃতীয় এস্টেটের নাগরিকরা ভার্সাই শহরে টেনিস কোর্টে মিলিত হয়েছিল। কবে টেনিস কোর্টে মিলিত হয়? 20শে জুলাই। তারা নিজেদেরকে জাতীয় সভা হিসেবে ঘোষণা করে এবং শপথ নেয় যে যতদিন পর্যন্ত ফ্রান্সের সংবিধান রচিত না হচ্ছে ততদিন তারা একত্রিত হয়ে কাজ করবে এবং সংবিধানে রাজার ক্ষমতা সীমিত করার কথা বলা হয়। মানে তারা এখানে এই যে কোথায় আসছে? তারা আসছে টেনিস কোর্টে। কোথায়? ভার্সাই শহরের টেনিস কোর্টে আইসে কী করছে? তারা একটা শপথ নিছে, একটা জাতীয় সভা গ্রহণ করছে। আর শপথে কী কইছে? যে যতদিন অবধি ফ্রান্সে নতুন কোনো সংবিধান তৈরি হইতো না, নতুন কোনো রাজার ক্ষমতা হইতো না, তারা ততদিন শান্তি থাকতো না আর এখানে পারা যেত না, ঠিক আছে। তাদের নেতৃত্বে দিয়েছিল মিরবাও। তখন এই যে তারা একটা নতুন একটা জাতীয় সভা গ্রহণ করছে, এর কে নেতৃত্ব দিছে? মিরবাও। আর এটাকে দিছে আবে সিএস। কে দিছে? আবে সিএস। মিরবাও অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি বিশ্বাস করতেন যে জন্মসূত্রে কেউ বিশেষ ক্ষমতার বা বিশেষ সুবিধার অধিকারী হতে পারে না। তিনি সংবাদপত্র প্রকাশ করেন এবং ভার্সাইয়ে সমবেত জনসাধারণের সামনে জ্বালাময়ী বক্তব্য রাখেন, ঠিক আছে। তো এখানে একটা চিত্র আছে, তোমরা দেখে নেবে, টেনিস স্কুলের শপথ অনুষ্ঠান, ঠিক আছে। আবে সিএস যিনি যাজক সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছিলেন, তিনি হোয়াট ইজ দ্য থার্ড স্টেট, তৃতীয় শ্রেণী বলতে কি বুঝো, এ নামে একটি পুস্তক বা পুস্তিকা রচনা করেন। ভার্সাইয়ের জাতীয় পরিষদ যখন সংবিধান রচনায় ব্যস্ত, সমগ্র ফ্রান্স তখন অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। প্রচণ্ড শীতে ফসলের ক্ষতি হয়েছিল, রুটির দাম বাড়িয়ে গেছিল এবং রুটির গোপন মজুত করা শুরু হলো। রুটির দোকানের সামনে দীর্ঘক্ষণ লম্বা লাইন দেওয়ার পর ক্ষুদ্র নারীরা দোকানের উপর হামলা পড়ে। সেই সময় রাজা সৈন্যবাহিনীকে প্যারিসের অবস্থান করার নির্দেশ দেন এবং 14 জুলাই তারিখে ক্ষুদ্র জনতা বাস্তিল দুর্গ ধ্বংস করে। মানে দেখো এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই সব লাইন। এখানে কিন্তু তোমরা অনেকটি এমসিকিউ পেয়ে যাবে, যেখানে বলা হয়েছে যে আবে সিএস মানে কী করছে? যিনি যাজক সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছিল, মানে তিনি কোন সম্প্রদায়ে জন্মগ্রহণ করছে? যাজকে, ঠিক আছে। তিনি হোয়াট ইজ দ্য থার্ড স্টেট, তিনি একটা বইয়ের রচনা করছে, নাম হইল হোয়াট ইজ দ্য থার্ড স্টেট। ভার্সাইয়ের জাতীয় পরিষদ যখন সংবিধানের রচনায় ব্যস্ত, সমগ্র ফ্রান্সে তখন অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মানে ভার্সাইয়ের জাতীয় পরিষদ যখন কী করছে? একটা সংবিধান বানানোর লেগে তখন ব্যস্ত, তখন ফ্রান্সে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়, মানে দাঙ্গা হামলা সৃষ্টি হয়। প্রচণ্ড শীতে ফসল ক্ষতি হয়েছিল, রুটির দামও বাইরে গেছিলো, আর রুটি গোপনে এখান থেকে এখানে সাইড করা হতো। রুটির দোকানের সামনে অনেকক্ষণ ধরে লম্বা ভিড় থাকায় ক্রুদ্ধ মানে রাগ হইয়া নারীরা কী করছে? দোকানের উপর হামলা চালাইছে। সেই সময় রাজা সেনাবাহিনীকে প্যারিসে অবস্থান করার নির্দেশ দেন। 14 জুলাই ক্ষুদ্র জনতা বাস্তিল দুর্গ ধ্বংস করেন। এই সময়
ফ্রান্সের বিভিন্ন গ্রামে একটি গুজব ছড়িয়ে পড়ে যে ম্যানাররা প্রভুরা গ্রামের পাকা ফসল নষ্ট করতে আসছে। কি করছে? ম্যানারের প্রভুরা গ্রামের পাকা ফসল নষ্ট করার জন্য আসছে। কৃষকরা আতঙ্কিত হয়ে নিড়ানি ও খুরপি আঁকড়ে ধরে বিভিন্ন প্রদেশের চেটাক্স বা প্রসাদগুলি আক্রমণ করে তাদের খাদ্যশস্য লুট করে এবং বিভিন্ন জমিদারি সংক্রান্ত নথিপত্র লুট করে আগুনে পুড়িয়ে দেয়। এই সব ঘটনার ফলে অভিযাত্রা অনেকেই তাদের বাড়িঘর থেকে পালিয়ে যান এবং এদের মধ্যে অনেকেই আবার ফ্রান্স ছেড়ে অন্য দেশে পালিয়ে যান। এইসব পরিস্থিতির সম্মুখীন হয়ে রাজা ষোড়শ লুই শেষ পর্যন্ত জাতীয় সভার স্বীকৃতি দিতে বাধ্য হয় এবং সিদ্ধান্তে আসে যে রাজা নিয়মতান্ত্রিক শাসকে পরিণত হবে। 1789 সালে 4 আগস্ট রাত্রিবেলা সংবিধান সভা সামন্ততান্ত্রিক প্রথার অবলুপ্তি ঘোষণা করা হয় এবং বিভিন্ন কর বিলুপ্তি করা হয়। ঠিক আছে? কবে? 1789 সালে 4 আগস্ট। যাজকরা ও তাদের বিশেষ সুবিধাগুলি ত্যাগ করতে বাধ্য হন। টাইট নামক করের অবলুপ্তি করা হয় এবং চার্চের হাতে যে সমস্ত সম্পত্তি ছিল তা বাজেয়াপ্ত করা হয়। এর ফলে সরকারের কাছে প্রায় 2 মিলিয়ন লিব্রো আসে। কত আসে? 2 মিলিয়ন লিব্রো মানে 2 মিলিয়ন লিব্রো মানে কি? 200 কোটি লিব্রো আসে। ওকে, এই হলো তোমাদের এখানে কি বিপ্লবের সূচনা। ওকে, তো তোমরা এটা ভালো করে পড়বে। আর যদি পড়তে না চাও তাহলে আমি সবাইকে বলবো যে আমার ভিডিওটা তোমরা 3 থেকে 4 বার প্লে করে শুনে নাও, তোমাদের কাজ অর্ধেক হয়ে যাবে। 1774 সালে ষোড়শ লুই ফ্রান্সের রাজা হন, এটা আমাদের শিখতে হবে। ঠিক আছে? তারপর 1789 সালে কি হয়? এসএস জেনারেল সভা আহ্বান করা হয়। ঠিক আছে? বাস্তিল দুর্গের পতন হয়, বিভিন্ন গ্রামে কৃষক বিদ্রোহ হয়। 1791 সালে রাজার ক্ষমতা সীমিত করে সংবিধান রচনা করা হয়। সাধারণ মানুষের মৌলিক অধিকার স্বীকার করা হয়। 1792 থেকে 93 অবধি ফ্রান্সের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং বাজার শিরচ্ছেদ করা হয়। জ্যাকোবিন গণরাজ্যের পতন ঘটে, ফ্রান্সে ডাইরেক্টরের শাসন স্থাপিত হয়। নেপোলিয়ন ফ্রান্সের সমর্থন 1804 খ্রিস্টাব্দে ইউরোপে বিস্তীর্ণ জায়গা দখল করা হয়। 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন। তো আজকে তোমাদের সামনে এই যে পার্টগুলো আমি তুলে ধরলাম, অবশ্যই তোমরা এটা ভালো করে শিখবে। আর বিপ্লবের সূচনা এটা ভালো করে আরেকবার শুনে নেবে, দেখবে এখান থেকে অনেকগুলো এমসিকিউ উত্তর তোমরা পড়ার সময় দিতে পারবে। তো যদি আজকে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।